মধ্যপ্রাচ্যের আকাশে কি তবে বাঁচতে চলেছে এক নতুন মহাযুদ্ধের দামামা? একদিকে রাশিয়ার অত্যন্ত গোপন ও বিপজ্জনক ফাইবার অপটিক ড্রোন প্রযুক্তি চলে যাচ্ছে ইরানের হাতে, যা মুহূর্তে অকার্যকর করে দিতে পারে আমেরিকার অত্যাধুনিক জ্যামিং সিস্টেমকে। আর অন্যদিকে খোদ ইসরায়েলের সামরিক বাহিনীর ভেতর থেকে আসছে এক চরম বিস্ফোরক বার্তা। পরবর্তী যুদ্ধে ইরান হয়তো সরাসরি আঘাত হানবে ইসরায়েলের মূল ভূখণ্ডে। আমেরিকার দোদুল্যমান নীতি আর ইরানের মাল্টিফ্রন্ট যুদ্ধ কৌশল কি তবে বদলে দিচ্ছে বিশ্ব পরাশক্তিদের ভাগ্য? খবর সংযোগের আজকের বিশেষ এপিসোডে আমরা উন্মোচন করব এমন কিছু গোপন নথি যা কাঁপিয়ে দিয়েছে পেন্টাগন থেকে তেল আবিবকে। রাশিয়ার গোপন ড্রোন চুক্তি থেকে শুরু করে ইসরায়েলের সবচেয়ে বড় ভয়ের আসল সত্য, সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রাশিয়া ইরান গোপন ড্রোন চুক্তি। মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই সামনে এসেছে এক বিস্ফোরক দাবি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্টের প্রকাশিত কিছু গোপন নথিতে ইঙ্গিত মিলেছে যে রাশিয়া নীরবে ইরানকে এমন কিছু উন্নত ড্রোন প্রযুক্তি সরবরাহ করতে চাইছে যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল ও আধিপত্যকে সরাসরি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এটি কেবল দুটি দেশের মধ্যে সাধারণ অস্ত্র সহযোগিতা নয়, বরং এটি ভবিষ্যৎ যুদ্ধের এক নতুন ও ভয়ঙ্কর রণকৌশলের ইঙ্গিত। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ড্রোন ব্যবহারের পর থেকে মস্কো ও তেহরানের সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে, যা এখন মার্কিন বাহিনীর জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফাইবার অপটিক ড্রোন কেন চিন্তিত আমেরিকা? ফাঁস হওয়া নথির সবচেয়ে চাঞ্চল্যকর অংশটি হলো ফাইবার অপটিক ড্রোন প্রযুক্তি। সাধারণ ড্রোনগুলো সাধারণত রেডিও সিগন্যালের উপর ভিত্তি করে পরিচালিত হয়, যার ফলে মার্কিন বাহিনীর উন্নত ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তির মাধ্যমে সেগুলোকে সহজে অকার্যকর বা লক্ষ্যচ্যুত করা সম্ভব। তবে ফাইবার অপটিক ড্রোন সরাসরি ফাইবার অপটিক লাইনের মাধ্যমে নিয়ন্ত্রণ হয়। এর ফলে আমেরিকার অত্যাধুনিক জ্যামিং প্রযুক্তিও এই ড্রোনের ক্ষেত্রে প্রায় অকার্যকর হয়ে পড়ে। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইতিমধ্যে এই প্রযুক্তির কার্যকারিতা ও ভয়াবহতা প্রমাণ করেছে। এখন এই প্রযুক্তি যদি ইরানের হাতে পৌঁছায়, তবে পারস্য উপসাগর কিংবা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর দীর্ঘদিনের প্রযুক্তিগত আধিপত্যের ভিত কেঁপে উঠতে পারে। হরমুজ প্রণালীতে ড্রোন অ্যাম্বুশের নকশা। গোপন নথির বিভিন্ন ডায়াগ্রামে দেখা গেছে কিভাবে হরমুজ প্রণালী ঘিরে মার্কিন বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের হামলার পরিকল্পনা করা হয়েছিল। সেখানে দেখানো হয়েছে মাত্র 15 থেকে 30 কিলোমিটার দূর থেকে একযোগে 5 থেকে 6টি ফাইবার অপটিক ড্রোন দিয়ে ঝাঁক বেঁধে হামলা চালিয়ে মার্কিন ল্যান্ডিং ক্রাফট বা যুদ্ধজাহাজ ধ্বংস করা সম্ভব। এর পাশাপাশি নথিতে স্টারলিংক স্যাটেলাইট নিয়ন্ত্রিত দূরপাল্লার ড্রোনের কথাও উল্লেখ রয়েছে, যা দীর্ঘ দূরত্ব পাড়ি দিয়ে মার্কিন ঘাঁটির গভীর অভ্যন্তরে নিখুঁত আঘাত হানতে সক্ষম। যদিও ইউক্রেন যুদ্ধে স্পেস এক্স তাদের নিয়ন্ত্রিত নীতি কঠোর করায় রাশিয়ার এই সুবিধা কিছুটা সীমিত হয়ে পড়েছিল, তবে মধ্যপ্রাচ্যের আকাশে যদি এই সীমাবদ্ধতা কাজ না করে, তবে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন রূপ নিতে পারে। শ্যাডো ড্রোন আর্মি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। মস্কো কেবল ইরানকে প্রযুক্তি দিয়েই ক্ষান্ত হয়নি, বরং একটি দীর্ঘমেয়াদী শ্যাডো ড্রোন আর্মি বা ছায়া ড্রোন বাহিনী গড়ে তোলার পরিকল্পনাও করেছিল। নথির সবচেয়ে রহস্যময় অংশ অনুযায়ী রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হাজার হাজার ইরানি শিক্ষার্থীর মধ্যে থেকে সম্ভাব্য ড্রোন অপারেটর বাছাইয়ের একটি গোপন কর্মসূচি ছিল। শুধু ইরানি নয়, এই নেটওয়ার্কে তাজিকিস্তান এবং সিরিয়ার আল উদ সম্প্রদায়ের সদস্যদের যুক্ত করার পরিকল্পনা করা হয়েছিল। এটি পরিষ্কার ইঙ্গিত দেয় যে রাশিয়া কেবল তাৎক্ষণিক অস্ত্র সরবরাহ নয়, বরং মধ্যপ্রাচ্যে আমেরিকার বিরুদ্ধে একটি স্থায়ী ও প্রশিক্ষিত ড্রোন নেটওয়ার্ক গড়ে তুলতে চেয়েছিল। এখন এটা বিদ্যমান আছে কিনা রিপোর্টে সেটা বলা হয়নি। যদিও ইউক্রেন যুদ্ধের দীর্ঘমেয়াদী চাপের কারণে রাশিয়ার নিজস্ব অর্থনীতি ও সামরিক খাত বর্তমানে বেশ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, ফলে ইরানের প্রতি তাদের এই সহায়তা কতটা পূর্ণাঙ্গ রূপ পাবে তা নিয়ে নথিতে কিছুটা সংশয় প্রকাশ করা হয়েছে। তবে বিশ্লেষকদের মতে রাশিয়া যদি ইরানকে সীমিত সুবিধাও দেয়, তবে তা মার্কিন সামরিক অভিযানকে বহুগুণ জটিল করে তোলার জন্য যথেষ্ট।
ফাঁস হওয়া এই নথি পুরোপুরি যাচাই করা না গেলেও বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতার সাথে এর মিল উপেক্ষা করার মতো নয়। পরিশেষে বলা যায়, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ যুদ্ধ হয়তো আর প্রথাগত ট্যাঙ্ক বা যুদ্ধ বিমানের লড়াই সীমাবদ্ধ থাকবে না, বরং ছোট ছোট স্যাটেলাইট ও ফাইবার অপটিক চালিত ড্রোনই নির্ধারণ করবে বিশ্ব পরাশক্তিদের ভাগ্য। এদিকে ইসরায়েলের সবচেয়ে বড় ভয় কি এবার সত্যি হতে যাচ্ছে? ইসরায়েলের সবচেয়ে বড় ভয় কি এবার সত্যি বাস্তবে রূপ নিতে চলেছে? নতুন কোনো যুদ্ধ শুরু হলে ইরান কি এবার সরাসরি ইসরায়েলের মূল ভূখণ্ডে আঘাত হানবে? এমন এক চরম আশঙ্কা এবার উঠে এসেছে খোদ ইসরায়েলের ভেতর থেকেই। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ সম্প্রতি এমন একটি সতর্কবার্তা দিয়েছে যা পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। আইডিএফ এর দাবি, প্রতিটি সংঘাতের পর ইরান নিজেদের ভুল ত্রুটি শুধরে নতুন নতুন যুদ্ধ কৌশল রপ্ত করছে। ফলে ভবিষ্যতে যদি আরেকটি যুদ্ধ বাধে, তবে তেহরান আগের চেয়ে বহুগুণ শক্তিশালী ও বিধ্বংসী হুমকি হয়ে সামনে আসবে। ইসরায়েলের জন্য সবচেয়ে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান নতুন চুক্তির আলোচনা। ইসরায়েলের গোয়েন্দা ও সামরিক বিশ্লেষকদের ধারণা, এই চুক্তিতে ইরানের সবচেয়ে মারাত্মক অস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইস্যুটি প্রায় উপেক্ষিত থাকছে। তেহরানের সবচেয়ে ভয়ঙ্কর ও বিশাল অস্ত্রের ভাণ্ডারের উপর কোনো কার্যকর সীমাবদ্ধতা বা নিষেধাজ্ঞা আসছে না। আইডিএফ এর হোম ফ্রন্ট কমান্ড স্পষ্ট জানিয়েছে, ইরানের দূরপাল্লা, দ্রুতগতির এবং অত্যন্ত নির্ভুল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোই এখন ইসরায়েলের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য 1 নম্বর হুমকি। এই ক্ষেপণাস্ত্র ইস্যু বাদ দিয়ে কোনো চুক্তি হলে তা ভবিষ্যতের যুদ্ধকে আরও রক্তক্ষয়ী করে তুলবে। ওয়াশিংটনের দোদুল্যমানতা ও ইসরায়েলের রণপ্রস্তুতি। ইসরায়েলের সামরিক কর্মকর্তারা অকপটে স্বীকার করেছেন, তারা মূলত 30 থেকে 60 দিনের একটি সংক্ষিপ্ত যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু বাস্তব যুদ্ধ কখন শুরু হবে, কখন থামবে কিংবা তা কতদূর গড়াবে, সেই সিদ্ধান্তে চাবিকাঠি পুরোপুরি ইসরায়েলের হাতে ছিল না, বরং ওয়াশিংটনের রাজনৈতিক অবস্থানের উপর তাদের নির্ভর করতে হয়েছে, যা বারবার পরিবর্তিত হয়েছে। এক পর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 4 সপ্তাহের মধ্যে যুদ্ধ সীমাবদ্ধ রাখার কথা বললেও পরে তা 6 সপ্তাহ পর্যন্ত বাড়ানো হয়। অথচ যুদ্ধবিরতির পর নতুন করে তৈরি হওয়া ঝুঁকি কিভাবে মোকাবেলা করা হবে তা নিয়ে মার্কিন প্রশাসনের কোনো স্পষ্ট দিক নির্দেশনা ছিল না। ফলে ইসরায়েলি সেনাবাহিনী এখন এক চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। তারা তাদের জরুরি রিজার্ভ সেনাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেবে নাকি নতুন যুদ্ধের জন্য প্রস্তুতি রাখবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না তারা। একটি চাঞ্চল্যকর তথ্য বিশ্লেষণ করে আইডিএফ জানিয়েছে, 2026 সালের যুদ্ধে ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ 2025 সালের 12 দিনের যুদ্ধের তুলনায় কম ছিল। তবে এর পেছনে শুধু ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অবদান ছিল না, বরং এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি অনেক বেশি জড়িত ছিল। এর চেয়েও বড় বিষয় হলো, ইরান এবার তাদের ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ শুধু ইসরায়েলে না ছুড়ে সংযুক্ত আরব আমিরাত সহ আরও 11টি আরব ও মুসলিম দেশের দিকে নিক্ষেপ করেছে। বিশেষজ্ঞদের মতে, ইরান এখন বুঝে গেছে যে যুদ্ধকে শুধু একটি ফ্রন্টে সীমাবদ্ধ রাখলে তারা সহজেই শত্রুর টার্গেট পরিণত হবে। তাই তারা পুরো অঞ্চলকে এই যুদ্ধের অংশ বানিয়ে একসঙ্গে একাধিক দিক থেকে চাপ তৈরি করার নতুন কৌশল নিয়েছে, যা অনেকাংশে সফল হয়েছে। ইরান যদি দিন দিন আরও উন্নত ড্রোন, নির্ভুল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বহুমাত্রিক সমন্বিত হামলার কৌশল তৈরি করতে থাকে, তবে পরবর্তী সংঘাত যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ রূপ নেবে। আর তাই এখন খোদ ইসরায়েলের ভেতরে এই প্রশ্নটি সবচেয়ে জোরালো হয়ে উঠেছে। ইরানের মূল শক্তি বা ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে পুরোপুরি নিয়ন্ত্রণহীন রেখে পশ্চিমা দেশগুলোর করা কোনো চুক্তিকে আদৌ ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে? মধ্যপ্রাচ্যের এই জটিল দাবার গুটি এবং বিশ্ব পরাশক্তিতে গোপন রণকৌশল আগামী দিনে পৃথিবীকে কোন দিকে নিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়। আন্তর্জাতিক রাজনীতির এমন সব চাঞ্চল্যকর এবং ভেতরের খবর সবার আগে পেতে আমাদের খবর সংযোগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয়। আর হ্যাঁ, খবর সংযোগের আজকের এই বিশেষ আয়োজনটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপ নাকি আমেরিকা, তা অবশ্যই ঝটপট কমেন্ট করে আমাদের জানান। আপনাদের প্রতিটি মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। যারা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন বা প্রমোশন দিতে চান, তারা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো বিশ্ব রাজনীতি বা বিস্ফোরক ইস্যু নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।